স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হবে আজ সকাল 11টার পর মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 12 ডিসেম্বরের আবেদন করলে তা নাকচ হয়। 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা। এরপর 25 নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পরদিন কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট, নার্স, কর্মচারী আর দালাল মিলে গড়ে উঠেছে অসাধু চক্র, যারা বিভিন্ন প্রাইভেটে রোগী ভাগিয়ে নেওয়া থেকে ওষুধ চুরি সবকিছুর সাথে জড়িত। রোগীদের নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে আদায় করছে গলা কাটা দাম। সব জেনে শুনেও নীরব মেডিকেল প্রশাসন। অন্যদিকে আইনি সীমাবদ্ধতার কথা বলছে পুলিশ। চট্টগ্রামের সবচেয়ে বড় এই হাসপাতালে সেবা নিতে আসেন বিভিন্ন জেলার হাজারো মানুষ। 1300 শয্যা রয়েছে এখানে, কিন্তু ভর্তি থাকেন 4 থেকে 5,000 রোগী। প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এই সুযোগে তৈরি হয়েছে অসাধু সিন্ডিকেট। বিভিন্ন নিয়মের অভিযোগে গেল বছর মেডিসিন ওয়ার্ডে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। বরাদ্দ ও সরবরাহ থাকলেও রোগীকে ওষুধ না দিয়ে তা পাচার করা হয়, এমন অভিযোগে ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে দুদক। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে দুজনকে বদলি করে অন্য ওয়ার্ডে। ওষুধ চুরি, রোগী ভাগিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ নার্স, আউটসোর্সিং কর্মচারীদের একটি অংশের বিরুদ্ধে। আর মেডিকেলের আশেপাশের অর্ধশত ফার্মেসির শতাধিক দালাল রোগীদের নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে আদায় করছে বাড়তি দাম। এই দুইটা আমি লিখছি, তো এগুলো আমি একটা জুনিয়র মেয়েকে দিয়ে লেখাইছিলাম। কিন্তু ওই প্রেসক্রিপশনেতে এই ওষুধটা নাই। মেডিকেলের ওয়ার্ডের সামনেই একজন রোগীর ব্যবস্থাপত্র দেখছে দুজন। ক্যামেরা দেখেই সরে যান তারা। আমি যখন ওষুধের জন্য উনি কি আমার হাত ধরছে, তাকে এখানে ডাক্তারের দোকান আছে। কিছু দালাল আমাদের ভিতর থেকে বাইরে নিয়ে যায়, বলছে এখানে আসো, মেডিসিনের মূল্য কম পাবে। অভিযোগ আছে রোগী ভাগিয়ে নেওয়ার জন্য দালালদের দেওয়া হয় কমিশন। প্রায় 300 থেকে 400 দালাল এই বছর ধরা হয়। নার্স, তারপর হচ্ছে কর্মচারী, যারা যখন আমার কাছে এটা রিপোর্ট হয়, তখন আমার কাছে যদি এটা এভিডেন্স আকারে আসে, তখন আমি সাথে সাথে এদেরকে পানিশমেন্ট দিই। আইনি সীমাবদ্ধতায় দালালরা জরিমানা ও সাজা ভোগের পর আবারও একই অপরাধে জড়াচ্ছে। দালাল কিন্তু কেউ পরিচয় বহন করে না, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রমাণ হয়। সুতরাং এইভাবে তালিকা করে ওইভাবে কাজ করা হয়নি। তবে অন স্পটে যাদেরকে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি, তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ চুরির অভিযোগে গত বছর গ্রেপ্তার করা হয় 95 জনকে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ব্যবহার অনুপযোগী। এর মধ্যে শতাধিক পরিবার আশ্রয়নের ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন, বাকিরা আছেন নিদারুণ কষ্টে। বাসিন্দাদের অভিযোগ, বিএনপি সরকারের সময়ে তৈরি, তাই আওয়ামী লীগ শাসনামলে সংস্কার হয়নি ঘরের। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ে সংস্কারের। গৃহহীন ও নদী ভাঙনের শিকার মানুষের জন্য 2004 সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি এলাকায় আশ্রয়ন প্রকল্প তৈরি করে তৎকালীন সরকার। সেখানে 180টি পরিবার মাথা গোঁজার জন্য 2টি করে আধা পাকা টিনের ঘর ও 2.25 কাঠা জমি পায়। তাদের সুবিধার্থে টিউবওয়েল, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ সহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হয়। তবে সময়ের পরিক্রমায় ঘর ও অবকাঠামো নষ্ট হতে থাকে। সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিলেও বরাদ্দ তো মেলেইনি, উল্টো শুনতে হয় কটূক্তি। যে কারণে 100টি পরিবার আশ্রয়ন প্রকল্প ছেড়ে যায়। বাকিরা বসবাস করছে নিদারুণ কষ্টে। আমার কলে তোমার বিএমপিএ দিবে খালেদা দিয়ে ঘর তুলেছে, খালেদাকে কন আমি ওগুলো আমি পাবো না। চেয়ারম্যান থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত দৌড়েছি, টিউনো পর্যন্ত দৌড়েছি, কোনো কাজ হয় নাই। জর্জীর্ণ ঘর অবকাঠামো সংস্কার করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার দাবি বাসিন্দাদের। গা ভিজে যায়, বিছনা ভিজে যায়, বাচ্চা কোচ্চা নিয়ে থাকি, পলিথিন উপরে দিয়ে থাকি, অনেক কষ্টে আছে।
কাগজ ঢাকি ঢাকি দিয়ে থাকি, বিছনে জড়ো করে থাকি, এই কষ্টই থাকি 12টা মাস। ঘরগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানালেন এই প্রশাসনিক কর্মকর্তা। আমাদের ফুলবাড়ি উপজেলায় যে আবাসনগুলো রয়েছে সেগুলো আমরা ভেরিফাই করেছি, কে কে থাকেন তালিকা করে এগুলো সংস্কারের জন্য আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। আমরা আশা রাখি অচিরে হয়তো আমরা বরাদ্দ পাবো। বরাদ্দ এলেই কাজ শুরু হবে বলেও জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও নেই যাত্রীর চাপ। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে বোরো ধানের আবাদ সহ আলু ও অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক। এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে কাজ করতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, জানাবেন শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণের জন্য কোনো উপকরণ বিতরণ করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 24 ঘন্টার ব্যবধানে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এছাড়া আমি যদি এক সপ্তাহের ব্যবধান বলি, গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাস্তায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি আসলে ছিন্নমূল মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কাজে বের হয়েছে, কিন্তু কাজে বের হওয়ার পরে অনেকে কাজ পাচ্ছে, আবার অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। যারা কাজ পাচ্ছে তারা কিন্তু এই প্রচন্ড শীতে কিন্তু তাদের কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে, এবং যারা ফিরে যাচ্ছে তাদের কিন্তু আসলে জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা এছাড়া কিন্তু হাসপাতালগুলোতে দেখেছি, সেখানে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশ বেড়ে গেছে, এবং আমরা এটাও দেখেছি চুয়াডাঙ্গা সদর হসপিটাল কিন্তু 20 বেডের একটি শিশু ওয়ার্ড রয়েছে। সেই শিশু ওয়ার্ডে কিন্তু 20 বেডের বিপরীতে প্রতিদিনই কিন্তু প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছে। এই কারণে ডাক্তার এবং নার্স যারা রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দিতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। এছাড়া আপনি যেটি জানতে চাচ্ছিলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কিনা, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা 4টি উপজেলায় প্রায় 10,000 কম্বল বিতরণ করা হয়েছে, এবং 12 লক্ষ টাকার কম্বল কিনে তারাও বিতরণ করেছে। আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, এই শীতবস্ত্র কিন্তু একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তারা বলছে সরকারি বেসরকারি ভাবে আরো এই শীতার্থ মানুষের মাঝে আসে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, এই যে আজকে থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, এই মৃদু শৈত্যপ্রবাহ আগামী বেশ কয়েকদিন চলবে, এবং তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আরো কমে আসবে। ঈশিতা। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলতি আমন মৌসুমে নওগাঁয়ে সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রণোদনা না পেলে চাল সরবরাহ সম্ভব নয় বলছেন মিল মালিকরা। স্থানীয় খাদ্য বিভাগের দাবি, চাল সংগ্রহ শুরু হয়েছে, দ্রুত নিয়ন্ত্রণে আসবে বাজার, আর চাল দিতে আগ্রহী হবেন মিল মালিকরা। নওগাঁয় চলতি আমন মৌসুমে মিল মালিকদের কাছ থেকে 20,574 মেট্রিক টন চাল ও কৃষকদের কাছ থেকে 13,804 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মিল মালিকরা বলছেন, মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। এদিকে সরকারি প্রণোদনা না পেলে চাল সরবরাহ সম্ভব নয় বলছেন মিল মালিকরা। আমি চাল পাচ্ছি প্রায় 1000 মেট্রিক টন, তাহলে কিন্তু এখানে আমার 50 লক্ষ টাকা লস হবে। আমাদের ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য তো ব্যাপার আছে। 1 কেজি চাউলে 6-7 টাকা লস দেওয়া, এটা কিভাবে সম্ভব? সরকারের কাছে অনুরোধ জানাতে চাই এই বাজারটা সমন্বয় করে একটা ইনসেনটিভ দেওয়ার জন্য। চাল কেনা শুরু হয়েছে জানিয়ে জেলা সরকারি কর্মকর্তা জানান, বাজার শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। সম্প্রতি 24,000 মেট্রিক টনের জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়েছে কিছুদিন আগে। সাতক্ষীরা বন্দর দিয়েও আমাদের এখানে 1200 মেট্রিক টন চাল শুধুমাত্র নওগাঁর যারা ইম্পোর্টার ছিল চাল আমদানি করেন তারা আমদানি করেছেন। আশা করছি যে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার 1,96,125 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে প্রান্তিক পর্যায়ে গবাদি পশু পালনকারী ও পোল্ট্রি খামারিদের উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে চিকিৎসা, টিকা, ওষুধ সহ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। প্রত্যন্ত এলাকায় এ ধরনের সেবা ও পরামর্শ পেয়ে খুশি খামারিরা। তবে উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে বলেও জানান তারা। টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক জনপদের মবিনপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠটিকে গবাদি পশুর হাট মনে হলেও আদতে তা নয়। এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চলছে গবাদি পশু ও পোল্ট্রি খামারিদের বিনামূল্যে চিকিৎসা, টিকা ও ওষুধ বিতরণের কার্যক্রম। নিজেদের আঙ্গিনায় বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি প্রান্তিক মানুষ। এতদিন তো আমাদের গ্রামের বাড়িতে তো এরকম সুবিধা ছিল না। খুবই খুশি যে এই ধরনের সেবা আমরা এখন তো পাই নাই। কোন টাকা পয়সা লাগলো না, কিছু না, চিকিৎসা নিলাম, সহযোগিতা পাইলাম, আমাকে ভালো হইলো। আলাদা স্থানে আয়োজন করা হয় পোল্ট্রি খামারিদের জন্য জৈব নিরাপত্তা ও উৎপাদন খরচ কমানোর উপর কর্মশালা। এ সময় খামারিরা চলমান সংকট তুলে ধরে কার্যকর পদক্ষেপের দাবি জানান। সরকার যেরকম একটা রেট বাইন্দা দিয়েছিল 10 টাকার উপরে, সেই রেটটা আমরা চাই। লিগ্যাল দামে বাচ্চা পাই না, আমরা কোম্পানির কাছে জিম্মি, আমাদের কাছ থেকে 120 টাকা 30 টাকা করে বাচ্চার দাম নিতেছে, আমরা এটার অবসান চাই। দেশব্যাপী এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রান্তিক খামারিদের সমস্যা নিরসনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আয়োজকরা। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটা আমরা সরকারিভাবে এই জায়গাতে হয় না, কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করলে আমাদের রেগুলার হয়, কিন্তু এটা একটু বাস্ট আকারে হয়েছে এবং আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সচরাচরই আমাদের বিভিন্ন এলাকায় চলে এবং এটা ধারাবাহিকতা আমাদের অবশ্যই বজায় থাকবে। এই প্রোগ্রামটা মেইনলি করা হয়েছে এই আশেপাশে জনগণকে উদ্বুদ্ধ করা যে তারা যে গবাদি পশু এগুলো পালে এটা যাতে সঠিক সময় সঠিক চিকিৎসা দেয় এবং নিয়মিত যে চিকিৎসা প্রয়োজন হয় সেটা যাতে দেয়। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতায় এই কার্যক্রমে 5 শতাধিক গবাদি পশু লালন পালনকারী ও 5 শতাধিক পোল্ট্রি সংশ্লিষ্টরা অংশ নেয়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।